এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। এখন প্রকাশ্যে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ভাই, আপনাকে স্বাগত। এখন প্রকাশ্যে আপনার সঙ্গে বহুদিন পর দেখা। আপনি ঢাকা আসার পরেও মুখোমুখি হয়নি, কিন্তু ওই যে মাঠের যখন আমরা সাংবাদিকতা করতাম তারপর বহুদিন পর দেখা। এই যে বহুদিন পর দেখা, সেই জায়গা থেকে জানতে চাওয়া, এই যে বিলেত জীবন থেকে বাংলাদেশে আসলেন, এর মধ্যে 6 মাসের বেশি কেটে গেল, প্রায় 6 মাস মতো কেটে গেল। আমাদের বাংলাদেশের গণমাধ্যমকে এখন আপনি কেমন দেখছেন আপনার রিপোর্টিং জীবনের পর আবার এই জীবনে এসে? ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, দর্শকদেরকে ধন্যবাদ। না, দীর্ঘদিন বাইরে ছিলাম। এর আগে সাংবাদিকতা করতাম। তো আপনার টেকনিক্যাল জায়গা থেকে যদি বলি, অনেক উন্নত হয়েছে। আর সাংবাদিকতার ক্ষেত্রে কতটা উন্নত হয়েছে, আমরা কতটা সমৃদ্ধ হয়েছি, এই নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। মানে গুণগত মান। হ্যাঁ, এগুলো তো থেকেই যায়। এই যে একটু আগে এই অনুষ্ঠানে আসার আগে আপনার সঙ্গে যখন আমি ইনফর্মাল কথা বলছিলাম, তখনও তো আমরা বেশ কিছু বিষয়ে কথা বলছি। যে সাংবাদিকতার কথা যদি বলি, অনেক কিছুই কি আমরা করছি যেটাকে বলি নাগরিক সাংবাদিকতা। সেই টেলিভিশনগুলোকে আমরা করছি। এই যে এখন তো টেলিভিশনে যদি আপনি দেখেন, আধা ঘন্টার অনুষ্ঠান নিউজটা দেখেন, কিংবা 20 মিনিটের নিউজটা দেখেন, আপনি দেখবেন যে এই কোথায় সেমিনার হচ্ছে, কোথায় সিম্পোজিয়াম হচ্ছে, কোথায় একটা জনসভা হচ্ছে, এই নিউজগুলোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। ইভেন্ট। হ্যাঁ, ইভেন্টগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। কিন্তু এই যে 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ, এদের জীবনে কতটা পরিবর্তন হয়েছে, এদের আকাঙ্ক্ষাটা কি, এগুলো নিয়ে কি আমরা খুব বেশি করছি কিনা, খুব বেশি রিপোর্ট করছি কিনা? মানে গণমাধ্যমে গণমানুষের কথা আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ধরা যাক এই যে দীর্ঘ সময় আমরা সংস্কারের কথা শুনেছিলাম, গণমাধ্যম সংস্কার, গণমাধ্যমের সংস্কার কথা শুনেছি। এরপরে এর আগের গভর্নমেন্টের কথা বলি, অনেকগুলি সংস্কার কমিশন হয়েছিল। আমি কোনো গভর্নমেন্টের পক্ষে বিপক্ষের কথা বলছি না, জাস্ট যেহেতু আপনি বললেন, আলোচনাটা তুলে এইভাবে যে আসলে এগিয়েছে কতটা এগিয়েছি, কিংবা কতটা পিছিয়েছি, কিংবা আমরা কোথায় আছি, ওই জায়গাগুলো আমি ওই জায়গা থেকে আমি আসলে আমার ভাবনার কথাগুলো বলছি। ধরা যাক, এই যে এত রকমের সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার, এই সংস্কার সেই সংস্কার, এই সংস্কারে কে কথা বলছে? আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমাদের প্রতিদিনের চেনা মুখগুলি কথা বলছেন, যারা সকালে টকশো করেন, দুপুরে টকশো করেন, রাতে টকশো করেন, কিংবা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কর্পোরেট জব করছেন, এদেরকে নিয়ে আমরা কথা বলছি। কিন্তু কথা বলছি কার কথা? এই 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি কিনা আমরা সবাই? এটা একটা বড় বিষয়, প্রশ্ন। তাহলে আমাদের সবচাইতে সমাজে বড় কারা আছে কৃষক, শ্রমিক, পেশাজীবী। এদেরকে নিয়ে কি আমরা এদের কথাগুলো শুনেছি কিনা, শুনতে চেয়েছে কিনা, আসলে তাদের ভাবনাটা কি? এই ভাবনাটা আপনি বলেন। এই যে আপনি এত বড় একটা স্টুডিও আছে, আপনি কয়দিন এই স্টুডিওতে কয়দিন কৃষকরা এসছে? আপনার এই স্টুডিওতে যদি কৃষক না আসে, শ্রমিক না আসে, গার্মেন্টস ওয়ার্কাররা না আসে, তারা যদি তাদের কথাটা না বলে, তাদের প্রবলেমটা না বলে, তাহলে আপনি সমস্যার তো ভেতরে ঢুকতে পারলাম না আমরা কেউ। আমরা এই শ্রমিকের কথা শুনছি কার কথা? শ্রমিকের কথা শুনছি যিনি শ্রমিকদেরকে দেখছেন, নিজের মতো করে ভাবছেন, কিন্তু শ্রমিক কি ভাবছে, তার ভাবনাটা তার মুখ থেকে আমরা শুনি না। এবং আমার কাছে মনে হয় না কোনো গণমাধ্যম, সেটা প্রিন্টিং মিডিয়া বলেন কিংবা ইলেকট্রনিক মিডিয়া বলেন, তারা কথা বলছে কিনা। তা আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে আমাদের মনে হয় সময় হচ্ছে যে যার কথাগুলো তাকে দিয়ে বলানোর। কৃষকের কথাগুলো আমরা তাদের কাছে যাওয়া দরকার, শ্রমিকের কথাগুলো তার কাছে যাওয়া দরকার, পেশাজীবী যারা আছেন তাদের কাছে যাওয়া দরকার, তাদের সমস্যাগুলি শোনা দরকার, জানা দরকার। তাহলে মনে হয় আমাদের সাংবাদিকতার চরিত্র কিছুটা পাল্টাবে। আর না হলে আমার কাছে মনে হচ্ছে শুরুতে যেটা হচ্ছে, আমরা যখন ছিলাম, শুরুতে যখন করেছিলাম, তখন হয়তো প্রিন্টিং মিডিয়া ছিল, পত্রিকা ছিল। এখন ধরেন ইলেকট্রনিক মিডিয়া এসছে, এখন হয়তো এইভাবে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা আছে, সেটার সুবিধা আমরা পাচ্ছি। কিন্তু সাংবাদিকতা কতটা এগিয়েছে, এটি এখনো প্রশ্ন সাপেক্ষ। পেশাদারিত্বের জায়গা থেকে আপনি কি দেখতে পাচ্ছেন যে যখন ধরেন আমরা তো 90 বা 2000 এই জায়গা থেকে, তারপর যখন আজকে 26-এ কথা বলছি, হ্যাঁ, আপনার কাছে একজন সাংবাদিকের যে পেশাগত যে বিষয়টা ছিল, যে তথ্য আদায় করা, তথ্য সংগ্রহ করা, এবং সে যেই চিন্তারই থাকুক না কেন, তার লক্ষ্য থাকতে হচ্ছে যে খবরটা যাতে ওই যে আপনি যেটা বারবার বলছেন যে শ্রমিক, কৃষক, হ্যাঁ, তার কাছে পৌঁছানো একটা নিরপেক্ষতার জায়গা থেকে।
সেই জায়গা থেকে আমরা এখন কি ওই পেশাগত জায়গাটায় আছি? পেশাগত জায়গায় আছে কি না এটাই আমি বরং একটা একটা প্রশ্ন করি, আজকে একটা একটা কথা বলি, তাহলে আমার মনে হয় আমি জানি না এটা আপনারা আমার এই যা কথাটা হচ্ছে, আপনি দেখেছেন না, আমি একটি বাংলাদেশের একটি রাজনৈতিক দল, তারা 47 থেকে 24 পর্যন্ত ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছে। আচ্ছা, তো যেই দলটি বাংলাদেশের ইতিহাস তুলে ধরেছে 47 থেকে 24 পর্যন্ত, সেই দলটির কিন্তু একটি ইতিহাস আছে 71 সালে 9 মাস। তো এই 9 মাসের যে তথ্যচিত্রগুলো, এগুলোকে আমরা আসলে পেয়েছি কিনা, দেশের মানুষ জেনেছে কিনা, যদি না জানে কিংবা এটার পক্ষে বিপক্ষে নানা মত আছে মানুষের মধ্যে, আজকে এই যে বাংলাদেশে যে এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো পত্রিকা, আমার তো মনে হয় প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা টেলিভিশন আজকে এটা খবর হওয়া দরকার ছিল, বা অনলাইন পোর্টাল, এটা নিয়ে অনলাইন পোর্টাল আলোচনা হওয়া দরকার ছিল। কে পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন সেটা যার যার বিষয়, সেটা সেটা হচ্ছে আপনার সাংবাদিকতার স্বাধীনতার বিষয়, যারা যেভাবে দেখতে চান বিষয়টাকে দেখবেন। কিন্তু এমন একটি রাজনৈতিক দল ইতিহাসটা তুলে নিয়ে এসেছে, আসার পরে ওই রাজনৈতিক দল সম্পর্কে এই যে 9 মাসের যে জায়গাটা, মুক্তিযুদ্ধের যে জায়গাটি, এই জায়গাটি কিভাবে চিত্রিত হয়েছে, এটি কিন্তু আলোচনার একটি বড় বিষয় ছিল। তো যদি আমরা সেটি না করি, তাহলে আমার জানতে ইচ্ছে করছে আপনাদেরকে কে নিষেধ করেছে করার জন্য, কিংবা কে নিষেধ করেছে না করার জন্য, নাকি নিজেরাই চেপে গেলেন? নাকি নিজেরাই করেননি। তো যদি আপনি যে প্রশ্নটি করেছেন যে পেশাগত জায়গা থেকে কোন জায়গায় আছে, আমার কাছে মনে হয় আমরা যদি নিজেকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করি, আমার ধারণা আপনি উত্তরটা পাবেন। তো এই কিন্তু মানে আপনি যখন সাংবাদিকতা ছিলেন তখন কি এই সংকটটা ছিল? এই যে সাংবাদিকতা করার ক্ষেত্রে যে নিজের একটা মানে এই যে নিজের অবস্থানটা প্রকাশ করা, যে আমি কোন দিকের, সেই রকম সাংবাদিকতাকে আপনি দেখেছিলেন আপনি যখন মানে দেখেন, আমি এই কথার অন্যভাবে বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, একজন সাংবাদিক যদি কোনো রাজনৈতিক দলকে, মতকে, আদর্শকে বিশ্বাস করেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো অন্যায় কিছু না। না, কারণটা কি, আপনি একজন সাংবাদিক, আপনি প্রত্যেক দিন নিউজের সঙ্গে থাকেন, খবরের সঙ্গে থাকেন, দেশে কি হচ্ছে বিদেশে কি হচ্ছে থাকেন। তো এই কথাগুলো যখন আপনি মানুষের সামনে তুলে ধরছেন, এগুলো নিয়ে যখন আপনি গবেষণা করছেন, আপনার অবশ্যই তো একটা মতামত তৈরি হচ্ছে নিজের মধ্যে, এবং আপনি কারো পক্ষে আছেন, কারো বিপক্ষে আছেন, আপনার তো এই মতটা থাকবেই, তৈরি হবে। আপনি কাউকে না কাউকে, কোনো না কোনো দলকে সাপোর্ট করতে পারেন। এখন সমস্যাটা কোথায় হয়? সমস্যা হয় আমার ব্যক্তিগত বিশ্বাস যদি আমার কাজকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কাজে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যদি আমার ওই ব্যক্তিগত বিশ্বাসের কারণে এবং সেটা যদি আমাকে যদি কম্প্রোমাইজ করতে হয় আমার রিপোর্টের সঙ্গে, যে এই জিনিসটা আমি জেনেছি, সত্যকে সত্য জেনেছি, সেটা যদি প্রকাশ করার ক্ষেত্রে আমার জানাটা, আমার কোনো দলের প্রতি বিশ্বাসটা যদি আমার এটা যদি বাধা হয়ে দাঁড়ায় সত্য প্রকাশে, তখন আপনি চিন্তা করবেন যে সাংবাদিক হিসাবে আমি কতটা করবো না। এই গতকালকে আমি একটা কথা বলি, গতকাল আপনি দেখেছেন যে চিকিৎসকদের সমাবেশ, হ্যাঁ ড্যাবের সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছেন ছাত্র রাজনীতি থাকবে কিনা, কিংবা পেশাজীবীরা রাজনীতি করবে কিনা, করা উচিত কিনা, কিংবা কতটা সক্রিয় থাকবেন, কতটা সম্পৃক্ত থাকবেন, এটি নিয়ে দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে জনপরিসরে আলোচনা আছে। উনি বলছেন যে উনি মনে করেন যে যদি মানুষ রাজনৈতিকভাবে সচেতন থাকা, রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকা, রাজনৈতিকভাবে সুসংবদ্ধ থাকা, এটা অযৌক্তিক কোনো কিছু নয়, অন্যায় কিছু নয়। তবে ওই রাজনৈতিক সম্পৃক্ততা অতিমাত্রায় এটা যেন যার যার পেশাগত দায়িত্বে বিঘ্ন ঘটানোর কারণ না হয়ে দাঁড়ায়, সেই ব্যাপারে সচেতন থাকা, ওই প্রতিষ্ঠানকে যাতে প্রভাবিত জরুরি থাকা দরকার, সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার। তো যে কোনো ক্ষেত্রেই, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই জায়গাটা। এখন যেই জন্য আপনি যে প্রশ্নটা করলেন, সুতরাং সাংবাদিকতার ক্ষেত্রে আগেও এই জায়গাটা ছিল, মানুষের মধ্যে আমরা একজন একটাকে সাপোর্ট করেছি,
আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় সাপোর্ট করেছি, আপনারাও করেছেন, সাংবাদিকতা করতে গিয়েও আমরা করেছি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, বিশেষ করে গত ফ্যাসিস্টের যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময়টা, এই সময়টা একটা শত্রুতামূলক সম্পর্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। এটা কিন্তু আগে ছিল না। আগে ভিন্ন মত ছিল, ভিন্ন পথ ছিল, এবং থাকা স্বাভাবিক একটি গণতান্ত্রিক সমাজে, একটি বহুমতের যে সমাজ, এই ধরনের সমাজে ভিন্ন মত থাকবে। এটা আপনি বলছেন পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু পক্ষ বিপক্ষ থাকা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু ঘৃণার সম্পর্কে নিয়ে যাওয়া, প্রতিহিংসা। প্রতিহিংসা সম্পর্কে নিয়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশ অতীতে কখনো দেখেনি। ভিন্ন মত ছিল, এবং এটা থাকা স্বাভাবিক হলে শুধুমাত্র এই সময় না, আমাদের আরও আগে, আমাদের জেনারেশনের আগেও ছিল। কিন্তু সেটা কখনোই প্রতিহিংসার সম্পর্কে যায় না, সেটা কখনোই নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে যায় না। যে কথাটা আমরা বলি যে সবার আগে বাংলাদেশ, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ যখন বলি, এটা শুধুমাত্র একটা দলের দেশ না, এটা হচ্ছে আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা যারা বাংলাদেশি, যারা এই দেশটাকে বিলং করি, এই তাদের প্রত্যেকের কাছে আমার স্বার্থটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, অন্য কাউকে খুশি করার জন্য না। আপনি এবার এসে যেটা দেখলেন যে ওই যে প্রযুক্তির কারণে পত্রিকা টেলিভিশনের পরেও যে আমাদের ডিজিটাল বা অনলাইন মিডিয়া, এবং সেখানে একটা মুক্ত সাংবাদিকতা, আমাদের এখানে সবাই সম্পাদক, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, এইটা আপনি এটাকে আপনি এই যে প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করতে যে কি দেখছেন যে এই যে এত তথ্য, এত মিডিয়া, ব্যক্তি সম্পাদক, অনেক তথ্য যাচ্ছে, কোনটাকে বিশ্বাস করবেন, কোনটা বিশ্বাস করবেন না, কোনটা তথ্য, কোনটা অপতথ্য, এই যে একটা ঘূর্ণির মধ্যে পড়ে যাওয়া? হ্যাঁ, এটা ঠিক। এক্ষেত্রে আপনি তো সোশ্যাল মিডিয়া ঠেকাতে পারবেন না, আর মানুষ সোশ্যাল মিডিয়া দেখে। তো যখন, যেহেতু আপনি এই স্রোত যেটা তৈরি হয়েছে, যে ওয়েবটা তৈরি হয়েছে, এটা যেহেতু আপনি ঠেকাতে পারবেন না, তাহলে এটাকে কতটা পরিশুদ্ধ করা যায়, পরিশুদ্ধ রাখা যায়, সেই জায়গাতে সম্ভবত আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের বলতে আমি আপনাদের কথা বলছি, যারা টেলিভিশনের সঙ্গে, সবাই মিলে, যারা ফর্মাল মিডিয়া, একটা দায়িত্ব আছে। সেটা হচ্ছে, দেখেন এক সময় কিন্তু যখন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া, তখন কোনটা সত্য কোনটা মিথ্যা, মানুষ সোশ্যাল মিডিয়াকে হয়তো সত্য রাখতো, সত্য মিথ্যা অনেকের ব্যক্তি জীবনে বিপর্যয় নেমে গেছে সোশ্যাল মিডিয়া তথ্যের কারণে। কিন্তু এখন কিন্তু মানুষ জানতে শুরু করেছে যে এখানে অনেক মিথ্যা তথ্য হয়। হ্যাঁ, মিথ্যা তথ্য হয়, মানে যে তথ্য আসছে তা বিশ্বাস করা যাবে না। সেক্ষেত্রে বরং আমার কাছে যে কেন জানি মনে হয়, এই জায়গাগুলোতে বাংলাদেশে ধরেন যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল যদি ধরা যাক রাত 10টা হোক, রাত 11টা হোক, কিংবা 9টা হোক, রাতে কোনো একটা সুন্দর সময়ে অ্যাটলিস্ট 10 to 50 মিনিটসের জন্য হলেও যদি একটা ফ্যাক্ট চেক টাইপের অনুষ্ঠান করেন, এবং যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা জানলাম এগুলো সত্য নাকি মিথ্যা, এটা মিলিয়ে নেওয়ার জন্য, এটা যদি আমরা করি, এটা যদি সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটা করে, আপনি দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যে মানুষের এক ধরনের নির্ভরতা চলে আসবে যে আসলে আমরা যা দেখি সব বিশ্বাসযোগ্য কিনা। এই ক্ষেত্রে কিন্তু আপনারা টেলিভিশনে যারা আছেন, টেলিভিশনে কিংবা প্রিন্টিং মিডিয়ায় একটা বড় রোল প্লে করতে পারেন। এই গেল একটা দিক, হচ্ছে তথ্যকে যাচাই বাছাই করা। আরেকটা হচ্ছে, আমরা যখন তথ্যগুলি তৈরি করি, এই তথ্যগুলি যারা তৈরি করেন, আমরা যারা তৈরি করি, আমরা কীভাবে বেড়ে উঠছি, কোন সমাজে বেড়ে উঠছি, কোন পরিবেশে বেড়ে উঠছি, এইগুলো কিন্তু একটা বড় বিষয়। এক্ষেত্রে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খেয়াল করেছেন কিনা, শুধুমাত্র উনি যে রাজনৈতিক কার্যক্রম যেগুলো আছে এগুলো করছেন না, এর পাশাপাশি আপনি দেখবেন আমাদের রাজনীতি একটি গুণগত পরিবর্তনের রাজনীতি যদি আমরা বলছি, সেদিকেও নজর দিয়েছেন। আপনি দেখবেন উনি পরিবেশ নিয়ে কাজ করছেন, উনি বাংলাদেশের যে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক যে আমাদের আবহমান কালের যে সাম্প্রতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখেছি, বেড়ে উঠেছি, এগুলোকে ফিরিয়ে আনা, পারিবারিক মূল্যবোধকে ফিরে আনা, এই বিষয়ে কিন্তু উনি খুব বেশি ইম্পেসাস দিচ্ছেন। হ্যাঁ, উনি চান যে আমরা যদি আমাদের ঐতিহ্যে না ফিরি, তাহলে এই সমাজটা তো আসলে নিয়ন্ত্রণ করার বিষয় না, কিন্তু আপনি আপনার পরবর্তী জেনারেশনকে যদি আপনি সুস্থ ধারায় নিয়ে যেতে চান, তাহলে অভিভাবক হিসাবে যে দায়িত্বটা,
সেটি আমাদের পালন। আপনি যে জেনারেশন বা প্রজন্মের কথা বললেন, তো আমরা এই যে জুলাইয়ের কথা বলছি, জুলাই অগাস্ট যে সময়টায়, এবার এসে 24-এ যে আমরা যে তারুণ্যকে পেলাম, তার আগে 18-তে আমরা নিরাপদ সড়কে বা নৌভেটে যাদেরকে পেলাম, পরবর্তী সেই ধারাবাহিকতা আমরা আবার 24-এ দেখলাম একটা তরুণদেরকে। এখন আপনিও ক্যাম্পাসে ছিলেন, আমরা সবাই ছিলাম, 90 গণ আন্দোলন পরবর্তী আন্দোলনগুলোর পরে সেই যে তারুণ্য, তাদের যে কথা, তাদের যে সংলাপ, তাদের যে স্লোগান, তাদের যে প্রশ্ন করার ভঙ্গি, এবার এসে আপনি কি দেখছেন? না, এগুলো আসলে প্রথম কথা হচ্ছে যে আগের সঙ্গে মিলবে না। হ্যাঁ, মিলবে না, হ্যাঁ, কিন্তু মিলবে না, এবং এই যে মিলবে না, হ্যাঁ, এই মিলবে না, মিলবে এটা আমি আশাও করি না। না মিলার কোনো কারণও নাই। দর্শক পরিবর্তন হয়ে গেছে, সময় করি না। পরিবর্তন। কারণটা কি জানেন? এই কথাও আবার আমি আপনাকে রেফার করি, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তার একটা কথা আমি রেফার করি। উনি সম্ভবত লন্ডন থেকে বিবিসি বাংলার সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তো উনি ওখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা আমাদের এই সাম্প্রতিক সময়ে দুটো বড় ধরনের পরিবর্তন দেখেছি, যে দুটো বড় ধরনের পরিবর্তন মানুষের মনোজগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ। সেটি হচ্ছে, আপনি দেখবেন যখন সোশ্যাল মিডিয়া আসলো, ফেসবুকটা যখন বিশেষ করে আসলো প্রথমে, তো সবাই যখন আস্তে আস্তে অ্যাকাউন্ট করা শুরু করলো, একজনের সঙ্গে যোগাযোগটা বাড়লো, এই সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। এবং আপনি দেখবেন এই সোশ্যাল মিডিয়া যখন সারা বিশ্বে এটা যখন সম্পাদিত হলো, এটা কিন্তু মানুষের মনোজগতে এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে, শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বে, সব পৃথিবীতে। রাইট। এটা একটা বড় পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটা এসছে কোভিডের সময়। কোভিডের সময় যখন সারা বিশ্বের 700-800 কোটি মানুষ, যখন প্রত্যেকটা মানুষ একা, 800 কোটি মানুষ ধরেন সারা বিশ্বের, কিন্তু প্রত্যেকটা মানুষ একা, সবাই একা হয়ে গেল। হ্যাঁ, এই যে সেই সময়টা মানুষ আরেকটা জগতে চলে আসলো, একটা ভার্চুয়াল জগতে চলে আসলো। এই যে রক্ত মাংসের মানুষটা ভার্চুয়াল জগতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। এটা হচ্ছে মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন। এই 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 দুইটা পরিবর্তন দেখবেন আমাদের ভাষা, ব্যবহার, আচরণ, সামাজিকতা, এগুলোর মধ্যেও বড় ধরনের পরিবর্তন এসছে। এখন এই পরিবর্তন মানে কিন্তু সব নষ্ট হয়ে যাওয়া না। এটা হচ্ছে এখন এই জায়গাতেই আমরা বলি পারিবারিক মূল্যবোধের বিষয়টা। আমরা যারা অভিভাবক হিসাবে এখন সেই পর্যায়ে আছি, এই জায়গাতে আমাদেরকে একটা রোল প্লে করতে হবে। আমাদেরকে এই জায়গাগুলোতে চিন্তা করতে হবে যে বাক স্বাধীনতা আর বাক শালীনতা। বাক স্বাধীনতা একটা শব্দ আছে, আর বাক শালীনতা শব্দটা আছে কিনা আমি জানি না। তবে এই 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 বাক স্বাধীনতার নামে যদি আমি বাক শালীনতাটাকে রক্ষা করতে না পারি, কিংবা আমার চিন্তায় আচরণ আনতে না পারি, তাহলে এটা আমাদের জন্য বিপর্যয় নিয়ে আসবে। আমি একটা আলোচনায় বলেছিলাম যে পলিটিক্যাল রেটরিক আর গালাগালি করা, অশালীন শব্দ ইউজ করা, এটা কিন্তু একরকম না। আমি যদি এখন খুব খারাপ একটা কথা বলি, কাউকে যদি আমি এখন একটা গালি দেই, দেখবেন ওই জায়গাটা কেটে এটা বেশ ভালোভাবে ছড়াবে। তো সারা বাংলাদেশের মানুষ চেনা শুরু করবে, বিশ্বের মানুষ চেনা শুরু করবে আমি খারাপ কথাটা বললাম এই জন্য। তো এই যে পপুলারিটির জন্য, কিংবা যে শব্দটা সবাই বলে যে ভাইরাল হওয়ার জন্য আমরা যে শালীনতার সীমা লঙ্ঘন করি, এটা হয়তো আপনাকে মানুষের কাছে পরিচিত মুখ বানাবে, কিন্তু কতটা গ্রহণীয়, কতটা বরণীয় কখনো করবে কিনা, বা আস্থায় রাখবে, হ্যাঁ, আস্থা রাখবে কিনা, এই প্রশ্ন। এবং এটা আপনার কাছে তো দেখা যাচ্ছে যে খুব দায়িত্বশীল যারা, আপনি বলছিলেন সকাল বিকাল বিভিন্ন জায়গায় ব্যস্ততা যারা থাকে, তারাও এই ভাইরালের আসক্তিতে পড়েছেন। সেটা আপনিও বলছিলেন, বা আমরা দেখছি যে সেটা করতে গিয়ে যে আপনার প্রতি যে একটা বিশ্বাসের জায়গা, যখন আপনি ওইটার প্রতি আসক্তি হয়ে গেলেন, তখন কিন্তু আমাদের যারা ভোক্তা গণমাধ্যমের, তারা কিন্তু একটা সময় প্রশ্ন তুলে যে একে আসলে কতক্ষণ আর বিশ্বাস করব, সেটা হতে পারে। আমি একটু অন্যদিকে যাই, যে আপনি এসে নিশ্চয়ই গণমাধ্যম সংস্কার, আপনি অনেকগুলো সংস্কারের কথা বলছিলেন। গণমাধ্যম সংস্কার আপনার দৃষ্টিতে কি সংস্কার হওয়া উচিত, আপনার কাছে কি মনে হচ্ছে? কমিশনের রিপোর্ট আপনি দেখেছেন কিনা আমি জানি না। আমি রিপোর্টে দেখেছি। না, প্রথম সংস্কার, অবশ্যই গণমাধ্যম সংস্কার হওয়া দরকার, গণমাধ্যম সংস্কার হওয়া দরকার, এবং সংস্কার হোক এটা আমি চাই। গণমাধ্যম কমিশন যেটা আছে বর্তমান সরকার, সেটা নিয়ে কাজ করছেন এবং সবার সঙ্গে কথাবার্তা বলছেন, এগুলো হওয়া দরকার। আর এটা হচ্ছে
সরকার যখন করে, আর আমি একজন আগে গণমাধ্যম কর্মী ছিলাম, সেই হিসাবে আমার কিছু অবজারভেশন আছে, সেটা আমি এখন এখন এই পর্যায়ে যেহেতু একটা দায়িত্বে আছে আমি দিতে চাই না। তবে আমার কাছে একটা জায়গা মনে হচ্ছে, যারাই পত্রিকা বের করুক, সেটি সংবাদপত্র বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, অনলাইন বলেন, টেলিভিশন বলেন, আমার কাছে ব্যক্তিগত মতামত, আমি আবারও বলছি, এই যে ভুল বোঝার কোনো বিষয় না, ব্যক্তিগত মতামত, যদি যারা আপনার এখানে যারা কাজ করবে এদেরকে যদি আপনার বেতন দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে আপনার বের করা উচিত না। কারণ আপনি একটি প্রতিষ্ঠান বের করবেন, একটি প্রতিষ্ঠান গড়বেন, সেখানে সাংবাদিকরা কাজ করবে কিন্তু বেতন পাবে না, এই যে অনিশ্চয়তার মুখোমুখি করা, আর যখনই বেতন নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হবে, তখন এটা অবশ্যই তার পেশায় হ্যাম্পার করবে। পেশায় যদি হ্যাম্পার করে এই, তাহলে তার মানে তখন থেকেই আপনি তার কাছ থেকে, যে মানুষটি একটি ভালো চিন্তা নিয়ে এই প্রফেশনে এসছে, তার কাছে আপনি সেই ধরনের সেবাটা, সেই ধরনের সার্ভিসটা আপনি পাবেন না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যারাই প্রতিষ্ঠান করবেন, সেটি প্রিন্টিং মিডিয়া করেন কিংবা ইলেকট্রিক, ডিজিটাল হোক বা টেলিভিশন, হ্যাঁ, বেতনটা আগে ইনশিওর করা দরকার, নিশ্চিত এটার নিশ্চয়তাটা থাকা দরকার। যদি কেউ মনে করেন যে না, তার পক্ষে সম্ভব না, কারো উপরে ডিপেন্ডেবল হয়ে যদি আপনি এটা করেন, তাহলে বের করা দরকার নাই। যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর কি। না সেটা তো আপনার ওই জায়গায় কিন্তু যে কারা ধরেন যে আপনি জেলা উপজেলা পর্যায়ে যেভাবে এই ডিজিটাল মিডিয়ারও বিস্ফোরণ হলো, অনলাইনের বিস্ফোরণের মতো বলা যে যেটা হলো, যে সবাই সম্পাদক, সবাই একটা করে মিডিয়া খুলে ফেলো, সেইটাও তো একটা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জায়গাটা পেশাদারিত্ব, যে মানে যার টেলিভিশনে বা যা পত্রিকাতে বা সাংবাদিকতা আসারও প্রয়োজন ছিল না, সেও আসছে, এখানে একটা ক্ষমতারও একটা জায়গা আছে, তাই না? যে তার ব্যবসা, তার রাজনীতির একটা হাতিয়ার হিসেবে যে ব্যবহার হতে থাকে। রাইট, হ্যাঁ হ্যাঁ, সেটার কথা বলছি। যেহেতু আমি যদি বলি এটা করা উচিত, আমি যদি বলি করা উচিত, তাহলে তো কাজটা আমারই করা উচিত, যেহেতু আমি সরকারের সঙ্গে আছি। শুধু আমি এটা এইভাবে বলবো যে আপনি যদি কোনো ব্যক্তি, এখন সোশ্যাল মিডিয়ার এই সময় যদি কোনো ব্যক্তি তার মতামত প্রকাশ করে, এটা তো আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু যদি আপনি অনলাইন করেন, সেটি উপজেলায় করেন কিংবা জেলায় করেন কিংবা ঢাকায় করেন, যেখানে করেন, যদি আপনি অনলাইন করেন, টেলিভিশন করেন, পত্রিকা করেন, তাহলে সেটা অবশ্যই একটি সুসংগঠিত নীতিমালা মানা উচিত। সেই কাজটা তো গভর্নমেন্ট করছে, এখনও স্টিল একটি আইন তো বিদ্যমান আছে, বা সেটিকে আরও সময়োপযোগী করে একটা গণমাধ্যম কমিশন নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। আমি আশা করি সেটি যদি হয়, তাহলে একটা শৃঙ্খলার মধ্যে আসবে। আর এটা তো একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেহেতু সোশ্যাল মিডিয়া এটা তো ফ্লারিশ করছে, এটা এখনো অবাধ তথ্য প্রবাহের এই সময় তো আপনাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। এখন ইদানিং একটা কথা উঠছে যে যারা সাংবাদিকতা আসবেন তাদেরকে এক ধরনের ওই যে রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, তার শিক্ষা যোগ্যতা নিয়ে বলা হচ্ছে যে এই পর্যায়ে শিক্ষিত না হলে সে সাংবাদিকতা আসতে পারবে না, এবং তার ওই যে আমাদের আইনজীবীদের যেরকম রেজিস্ট্রেশন, সেরকম বিষয়গুলো, এগুলো দিয়ে কি আসলে গুণগত বা পেশাদার সাংবাদিকের নিশ্চিত করা যাবে সাংবাদিকতা? এই আলোচনা নিশ্চয়ই আপনার এটা নিয়ে আমার ভিন্ন মত আছে। আমার কাছে এটা মনে হয় না যে আপনি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই ভালো সাংবাদিক হবেন, আর কেউ ডিগ্রি অর্জন করতে পারলো না তাহলে ভালো সাংবাদিক হবে না। এটা আমার কাছে মনে হয় যে, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না, এটা আমি বিশ্বাস করি না, আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, একটা নীতিমালা থাকা উচিত। সেই নীতিমালার কারণেই আমি কিন্তু এই কথাটা বলেছি যে অ্যাটলিস্ট যদি আপনি একজন সম্পাদক কিংবা একজন মালিক যখন কাউকে সংবাদপত্রে নিয়োগ করবে, তো তিনি যদি বেতনের নিশ্চয়তা দেন, ওই বেতনের নিশ্চয়তা দিলে যাকে দিচ্ছেন তাকে দিয়ে পারপাসটা সার্ভ হবে কিনা সেটা উনি দেখবেন। তো আমার কাছে মনে হয় তার কাছে ছেড়ে দেন, তখন সে যোগ্যতা বিচার করতে যে, হ্যাঁ, তখন দেখবে উনি, আমার ধারণা, আমি একান্ত নিজের, এটা আমার ব্যক্তিগত চিন্তার কথা বলছি আমি, যে উনি যেহেতু ইনভেস্ট করছেন, তো উনি যদি দেখেন যে
এই মানুষটিকে আমি ইনভেস্ট করছি, তার যে মেধা, এই মেধাকে উনি তার প্রতিষ্ঠানে কাজে লাগাচ্ছেন। তো সেখানে এমন হতে পারে যে কেউ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে শেষ করে করছেন, আর কেউ হয়তো করতে পারেননি। উনি যদি মনে করেন যে না, যিনি করতে পারেননি তাকে দিলে ওনার পারপাসটা সার্ভ হবে, তাহলে উনি দেবেন। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওই জায়গাটা এনশিওর করা দরকার। আমি আপনার দিনে আবার বেতনের যদি ফিরে জায়গাটা। যাই যে আপনি যখন বা আমরা যখন গণমাধ্যমে কাজ করছি, পত্রিকাতে কাজ করছি, তখন কিন্তু ট্যাগিং বিষয়টা ছিল না। ট্যাগ করা, যে সালে শিবলি কোন দল করে, ওই যে আপনি বললেন সবাই সব দলের, আপনি যে ক্যাম্পাসে ছিলেন তখনও আপনাকে আলাদা করা হয় নাই, সবাই একসঙ্গে কাজ করা। এবং পত্রিকাতে যখন আমরা কাজ করেছি, প্রেস ক্লাব বা বিভিন্ন জায়গায় আমরা যখন যেতাম, তখন তো আপনিও আমাকে বলেন, আমিও আপনাকে বলি নাই। কিন্তু এখন যে আবার একটা ট্যাগিং চলে আসলো, সালে শিবলি এই দল, ও এই দল, সে এই দল, তুষার আব্দুল এই দল, এই যে ব্যাপারটা, এইটা তো এটা 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 আমাদের হচ্ছে গণমাধ্যম কর্মীদের মধ্যে এইটা কেন তৈরি হলো? এটাই হচ্ছে ওই যে ফ্যাসিজমের অভিশাপ। আপনি এ কারণে বলা হয়, আপনি যদি গণতান্ত্রিক শাসনে থাকেন, কোনো খারাপ শাসকও থাকে, তারপরে যদি আপনি গণতান্ত্রিক শাসনে থাকেন তাহলে অনেক ভালো থাকবেন। আর ফ্যাসিজম যখন হয় তখন তারা তো কোনো আইন, নীতি, নিয়ম এগুলো তো কেউ পালন করছেন না। ফলে ওই সময় মানুষের রাষ্ট্র যেমন চরিত্র হারায়, সরকার যেমন চরিত্র হারায়, নাগরিকরাও, আমরা যারা নাগরিক আছি, আমাদেরও যে নিরপেক্ষ কিংবা একটি শুদ্ধ চরিত্র ঠিক রাখা, রাজনৈতিক চরিত্র বলেন কিংবা পেশাগত বলেন, পেশাগত বলেন, সেটা ঠিক রাখা কঠিন। আমরা তো গত দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনামলে তো আমরা সেটি দেখেছি। এটা হচ্ছে সেটার অভিশাপ। এই কারণে আমরা মনে করি আসলেই বর্তমান সরকার যে কাজটি শুরু করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজটি শুরু করেছেন, উনি তো বলছেন যে প্রতিহিংসার শাসন, উনি প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতি উনি করতে চাইছেন না, এবং ইতিমধ্যে উনি প্রমাণ দিয়েছেন। বর্তমান সরকার চায়, মাননীয় প্রধানমন্ত্রী চান যে এই বাংলাদেশটা সবার হোক। আপনি খেয়াল করেছেন কিনা ওনার দুটো স্লোগান, সেটি হচ্ছে, আমরা বলেছি যে দেশের স্বার্থে, মাননীয় প্রধানমন্ত্রী যেটি ব্যাখ্যা জাতীয় সংসদে বলেছিলেন যে আমরা দেশের স্বার্থ রক্ষায় সবার আগে বাংলাদেশ, আর জনগণের স্বার্থ রক্ষায় সবার জন্য বাংলাদেশ। তার মানে উনি চান এই বাংলাদেশটা হচ্ছে একটা নিরাপদ জমি ভূমি হবে, প্রত্যেকটা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য একটা নিরাপদ জায়গা হবে, যেখানে আপনি আপনার মতামত ব্যক্ত করবেন, আমি আমার মতামত ব্যক্ত করব। তবে সেই মতামত ব্যক্ত করার ক্ষেত্রে আপনার আমার আচরণটার ক্ষেত্রে যদি আমরা পারিবারিক মূল্যবোধে বেড়ে উঠি, যেটি আমরা আগে দেখেছিলাম, সেখানে যদি সেভাবে যদি আমরা বেড়ে উঠি, তাহলে দেখবেন যে আমাদের আচরণের পরিবর্তন হবে। আপনি দেখেছেন কি না, জাতীয় সংসদে উনি একটা কবিতা বলেছিলেন যে সকালে উঠে আমি মনে মনে বলি। এই যে জাতীয় সংসদে একটা কবিতা বলা, আমরা দেখেছিলাম এখানে আগে খিস্তি খেউর হতো, একে অপরকে গালাগালি করতো। তো উনি প্রত্যেকটা ক্ষেত্রে জাতীয় সংসদে দেখবেন যে জাতীয় সংসদের যে সংস্কৃতি, সেখানে একটি বড় পরিবর্তন এসছে। আপনি দেখবেন উনি শিশুদের সঙ্গে কথা বলছেন, তাদের মানসিকতা বোঝার চেষ্টা করছেন। ওই যে শুরুতে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন যে আমাদের সময়কার যে প্রজন্ম আর এখনকার যে প্রজন্ম, এই প্রজন্মের তো ভাষা আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা, চিন্তাভাবনা আলাদা, এবং হওয়া স্বাভাবিক, হওয়া কোনো অস্বাভাবিক না। তাহলে উনিও কিন্তু এই প্রজন্মকে বোঝার চেষ্টা করছেন, এই প্রজন্মের কি চায় সেগুলোর চেষ্টা। উনি গণমাধ্যমকে কিভাবে দেখতে চান? উনি চান যে, ওনার কথা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে, এই সরকারটা হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার, জনগণের কাছে জবাবদিহিমূলক একটা সরকার। ফলে এই যে রাষ্ট্রের জবাবদিহিতা, জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা, এটা কিভাবে এনশিওর করা যাবে? এইটা এনশিওর করার ক্ষেত্রে গণমাধ্যম একটা বড় ভূমিকা পালন করতে পারে। ধরা যাক মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পরে আপনি দেখবেন 10 দিনের মধ্যেই
উনি যে নির্বাচনী ইশতেহার যেটা শুরু হয়েছিল সেটি বাস্তবায়ন করা শুরু করেছেন। সেখানে আপনি দেখেছেন ফ্যামিলি কার্ড, আপনি দেখেছেন ফার্মার্স কার্ড, তারপরে স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড দেওয়ারও প্ল্যান হচ্ছে, উইদিন 2 months দেওয়া শুরু করবে। এখন এই যে উনি দিচ্ছেন এই ফ্যামিলি কার্ড মানুষের জীবনে যারা পাচ্ছেন, যে সমস্ত নারীরা পাচ্ছেন, তাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে এসেছে কিনা, এটা তো গণমাধ্যমে আসতে পারে। গণমাধ্যমে যদি আসে, আপনি যদি নেগেটিভ কিছু পান সেটি আপনি বলবেন, যদি আপনি পজিটিভ কিছু পান সেটি আপনি বলবেন, তাহলে তো এই যে রাষ্ট্রের টাকা খরচ করে যে এই যে নারী মানে ফ্যামিলি কার্ডটা দেওয়া হচ্ছে, কৃষক কার্ডটা দেওয়া হচ্ছে, এটি ভালো কাজ নাকি খারাপ কাজ, এই কাজটা তো করবে, এই চিত্রটা উঠে আসবে গণমাধ্যমে। শিবলি ভাই, একটা বিষয় কি আপনার মনে হয় যে এই যে আপনি 17 বছরের কথা বললেন, বা ওই যে টেলিভিশনগুলো বা পত্রিকাগুলো দেখলে মনে হবে যে ওটাও রাষ্ট্রযন্ত্র টেলিভিশন, এরকম একটা মানে অভ্যাসগত জায়গা থেকে কি এখন আপনার কাছে মনে হয় যে টেলিভিশনগুলো বা গণমাধ্যম ওই কাজটা করতে একটু মানে বিব্রত, যে আমি এটা করব, করে এর মধ্যে আবার শিবলি ভাইয়ের ফোন পাই কিনা, যে না কোনো কারণে ধরেন যে ফ্যামিলি কার্ড বলেন বা কৃষক কার্ড বলেন, যে কোনো কার্ড 25 জনের মধ্যে 2 জন পাওয়া গেল যে তার জীবনে আসলে কোনো পরিবর্তন হয় নাই বা পারে নাই, এটা হয়তো দেওয়া হলো। বা খাল কাটার কোনো একটা জায়গায় হয়তো দেখা গেলো যে খাল কেটে আসা হলো, তারপর আর অগ্রগতি নাই। তো এই গণমাধ্যম কি ওইটা একটু ওই অভ্যাসগতভাবে চুপচাপ থাকে যে করবো, আবার যদি শিবলি ভাই ফোন করে কিনা? এখন যদি আমি গণমাধ্যমের সম্পর্কে বেশি বলতে যাই, তাহলে হয়তো আমার বিরুদ্ধে হয়তো অনেকে কথা বলবেন। আমি একটা কথা বলি, গণমাধ্যমের কথা বলি। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উপজেলায়, প্রায় কমপক্ষে আমার ধারণা, আমি মনে হয় 50টিরও বেশি উপজেলা হবে, আরও বেশি হবে, ইউএনওদের সঙ্গে কথা বলেছেন, যারা উপজেলা নির্বাহী অফিসার তাদের সঙ্গে কথা বলেছেন। সেটি কিভাবে? সেটি হচ্ছে যে আপনি জানেন যে বর্তমান সরকার খাল খনন কর্মসূচি নিয়েছে, তো বিভিন্ন এলাকাতে খাল খনন হচ্ছে, তো পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে, তো ফেজ বাই ফেজ এগুলো করবে, 20,000 কিলোমিটার খাল খনন করবেন। তো এবার প্রথমবারের মতো একটা জিনিস দেখা গেছে, যেটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে একটা প্রকল্প নেওয়া হতো, তো প্রকল্প যদি প্রথম হতো 100 কোটি টাকার প্রকল্প, এটা কাজ হতে না হতেই আবার এটা আরো বেড়ে 50 কোটি, আরো 50 কোটি, আবার বেড়ে হতে আরো 250 কোটি, 100 কোটি টাকার প্রকল্প হয়তো 1000 কোটি টাকা চলে গেছে। এটা ছিল আমাদের চিত্র নিয়মিত। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা তো খুব বেশি বড়, আপনারা কিভাবে দেখবেন আমি জানি না, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই খাল খনন যে শুরু করেছে, তো প্রথম ফেজের খাল খনন যেটা যদ্দূর করা দরকার সেটা করে সবাই টাকা ফেরত দিয়েছে। কেউ 1 কোটি, কেউ 5 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 কোটি, কিংবা কেউ 48 লাখ, কেউ 50 লাখ, যার যেখানে থেকেছে। এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সরকারের এই প্রকল্পটা কাজ শেষ করার পরে যেই টাকার উদ্ধৃত ছিল সেটাকে যে ফেরত দিয়েছে, এটা তো একটা বড় ধরনের গুণগত সংস্কৃতি। এই জায়গাটা যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বললেন, ইউএনওদের সঙ্গে কথা বললেন, উনি মতামত নিলেন, এলাকার সমস্যাগুলো জানলেন, এগুলো আমরা করেছি কি, আমরা পিএমও বাংলাদেশ যেটা আছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ওয়েবসাইটটা আছে, যে ফেসবুক পেজটা আছে, আমরা সেখানে দিয়ে দিয়েছি, এবং সেখানে আমাদের কিন্তু টেক্সটটাও দেওয়া আছে যে কি বিষয় হয়েছে, কারা কারা ছিল। এখন এই যে আমরা যারা সাংবাদিকতা করছি, আপনারা যারা সাংবাদিকতা করছেন, তো সাংবাদিকতাটা করলে কি হবে? তাহলে আপনি কালকে যদি করতে না পারেন, কালকে যেহেতু সন্ধ্যার সময়, গতকালকে মানে আজকে হচ্ছে 8ই আগস্ট, আমি 7ই আগস্টের কথা বলছি, তো আপনি যদি সাংবাদিকতার কথা বলেন, তাহলে আপনি না হয় 7ই আগস্টের সন্ধ্যার দিকে আপনি মিটিং শেষ হলো, তখন আপনি ফুটেজটা পেয়েছেন। তাহলে এটা কি আপনার কাছে মনে হয়নি যে এতগুলো উপজেলা কর্মকর্তা বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে এসে, লুটপাটের সংস্কৃতির বিরুদ্ধে এসে, দুর্নীতি টাকা পাচারের সংস্কৃতির বিরুদ্ধে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তারা কোটি টাকা ফেরত দিলেন, সেই টাকাটা, এটা তো একটা রিপোর্ট হতে পারে। এই যে রিপোর্টটা আপনি হলো, এই রিপোর্টটা তো সরকারের পক্ষের রিপোর্ট না, এই রিপোর্টটা হচ্ছে সমাজের, আমাদের এই যে সমাজের চিত্র, যে ধরনের চিত্র হওয়া সম্ভব, যদি সরকার চায়, প্রশাসন চায়, তাহলে এটা হওয়া সম্ভব। এটা যদি আপনারা গণমাধ্যমে তুলে ধরেন,
তাহলে আমার কাছে মনে হয় এটা তো মনে হয় না সরকার দালালি করা হবে। না ওইটার সাথে ওইটাও করা যায় যে কিন্তু 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 কেউ এটা তো কারো চোখে পড়লো না। না ওইটাও করা যেত। আমরা যেটা করি, বরং আরেকটা কথা অনেকে বলে যে এই কথাটা যদি আমি বলে দিই, ধরেন আমি বললাম, আমি এসে টেলিভিশনের সামনে বললাম, তা আমি তো বলে দিলাম যে এই বিষয়টা হলো, এই তো, এখানে তো শেষ না। আমরা যে তথ্যটা আপনাকে দিয়েছি, যে ওই ফুটেজটা দিয়ে টেক্সটটা দিয়ে দিয়েছি যে কি হয়েছে। এখন যদি আপনারা প্রত্যেকে যে যার অ্যাঙ্গেল থেকে, যে আসলে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা এসেছিলেন ওখানে কে কত টাকা দিয়েছেন, আপনারা যদি খোঁজ নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে যেটা বোঝায়, ওটাই তারা বলতে আসলে চাচ্ছিলাম। ওই কাজটা ঠিকমতো করেছে কিনা, টাকা যে ফেরত দিল টাকা সেটা যে লোক ফেরত দেখানো দিয়েছে, কিনা করেছে কিনা, হ্যাঁ, যা ইচ্ছা আপনি করেন। হ্যাঁ সেটাই। এখানে কিন্তু গভর্নমেন্ট আপনাকে কিছু হ্যাঁ যে উনি যে হ্যাঁ। 1.5 কোটি টাকা ফেরত দিল আসলে কি অসম্পূর্ণ রেখে ফেরত দিল কিনা। এখন যদি আপনার কাছে কোনো রিপোর্টে মনে হয় যে এটা ঠিক না, ভুল, তাহলে আপনি দেখবেন যে কেউ আপনাকে ফোন করবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে আসলে সরকার করে দেবে, সরকার করবে কি করবে, কিংবা সরকার ফোন করবে কি করবে না সেটা না। আমরা আসলে একজন নাগরিক হিসাবে সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করছে কিনা, সেটা সাংবাদিকতার ক্ষেত্রে বলেন, সেটি অন্য যে কোনো প্রফেশনের ক্ষেত্রে বলেন, শুধুমাত্র একজন নাগরিক হিসেবে যদি বলি আমি আমার পালন করছি কিনা। আমি বরং এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলে দিই, মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা উদ্যোগের কথা বলি। উনি খুব এই যে নাগরিক দায়িত্বশীলতা, নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা, উনি একটা কথা বলছেন একদিন একটা অনুষ্ঠানে, যে আমরা যখন একটা চিপস খাই, যে প্যাকেটটা, কিংবা পানি খাওয়ার পরে যে বোতলটা, এই যে একটা বোতল, ধরেন আমি পানিটা খেলাম, শেষ করলাম, এই বোতলটা এটা তো ফেলতে হবে, কিংবা আমি টিস্যুটা ফেলতে হবে। তা আমরা সাধারণত ময়লা ফেলার জন্য আমাদের ডাস্টবিন থাকে। তো যদি ডাস্টবিন থাকে তাহলে আমাদের যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলতে হবে। কিন্তু আমি যদি ওই ডাস্টবিনের কাছে না গিয়ে, কিংবা একটা নির্দিষ্ট জায়গায় না গিয়ে পানিটা খেলাম, বোতলটা পানিটা শেষ, আমি ফেলে দিলাম, টিস্যুটা ইউজ করে ফেলে দিলাম, কিংবা চিপস খেয়ে ফেলে দিলাম, এর মানে হচ্ছে আমি এই জায়গাটাকে ডাস্টবিন মনে করলাম। তাহলে কি সারা ঢাকা শহর ডাস্টবিন, সারা বাংলাদেশ ডাস্টবিন, প্রত্যেকটা জেলা ডাস্টবিন, প্রত্যেকটা উপজেলা ডাস্টবিন। আমরা যদি নাগরিক হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান, যে আমরা যদি নাগরিক হিসাবে এই প্রত্যেকে নিজের সেই ছোট্ট ছোট্ট কাজটা যদি করি, তাহলে দেখবেন এটা একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। তাহলে আমরা একটা পরিচ্ছন্ন দেশ, পরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্ন দেশ পাবো। এই যে এই জায়গা থেকে আমি একটু আবার সাংবাদিকতায় ফিরি। তা সাংবাদিকরা নিজে থেকে কি কি কাজ করা দরকার আপনি মনে করছেন এসে? এই যে বললাম আপনাকে, এই যে বললাম যে সাংবাদিকরা করতে পারেন, আপনি যে শুধুমাত্র আমি এসে সরকারের যে কাজগুলো আছে এগুলো জানালাম, কিংবা মাননীয় মন্ত্রীরা যে কাজগুলো করছেন সেগুলো জানালো, আপনারা এটা প্রচার করছেন। আমি তো মনে করি সাংবাদিকতা এখানে হওয়া দরকার না। এই যে আমি উদাহরণ দিয়ে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাদের সঙ্গে বৈঠকে বসেছেন, যারা টাকাগুলো ফেরত দিয়েছেন তাদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন, খাল ঠিকমতো কেটেছে কিনা সেগুলো কথা বলেছেন, তারপরে টাকাটা কিভাবে ফেরত দিলেন, হ্যাঁ সেই যে কথা বলেছেন, এবং প্রত্যেকটা উপজেলায় কি কি প্রবলেম আছে সেটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, ডেভেলপমেন্ট ক্ষেত্রে বলেন, হসপিটালগুলির ক্ষেত্রে বলেন, ক্লিনিকের পক্ষে বলেন, সেটা আসলে কি অবস্থাগুলো। এখন আপনার কাছে সাংবাদিকতায় যদি আপনি পরের দিন, আমি যেটি বলছি, যদি আপনি পরের দিন গিয়ে ওই কয়েকজন উপজেলা কর্মকর্তার সঙ্গে কথাবার্তা বলে যদি আপনি রিপোর্টটা করেন, তো সেটাই তো হচ্ছে আপনি, তাহলে তো সেটা হচ্ছে আপনি একটা অ্যাড করলেন। যদি আপনি খারাপ কিছু থাকে সেটাও আসলো, ভালো হলো আপনি বললেন। তাহলে হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে এখন আমরা যে সময়টাতে আছি, আমরা এই সেই ক্ষেত্রে সরকার বা সরকারের যে গণমাধ্যমের যে মানসিকতা বা এই যে আবহাওয়াটা গণমাধ্যমে চলছে, সেটা হচ্ছে সমালোচনা সহিষ্ণু। অবশ্যই সমালোচনা সহিষ্ণু, অবশ্যই। কিন্তু সেটা কিন্তু এটা হওয়া উচিত না যে সমালোচনার জন্য সমালোচনা, না এটা না। না ওটাই আপনি যেটা আপনি যদি ওই যে বললাম যে আপনি যদি ওই যে প্রত্যেকটা এলাকাতে গিয়ে যদি আপনি যেটা নেগেটিভ দেখেন, খারাপ চিত্র দেখেন, সেটি যদি আপনি নিয়ে আসেন, নিঃসন্দেহে সরকার কিছু করবে না। বরং মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছেন, যেটা চাইছেন যে উনি যে দায়বদ্ধ সরকারের কথা বলছেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকারের কথা বলছেন, উনি মনে করেন যে এই মিডিয়া, গণমাধ্যম
এই সরকারের সঙ্গে জনগণের প্রতি যে জনগণের কাছে জবাবদিহিতা, এটা নিশ্চয় একটা সেই দায়বদ্ধতার জায়গাটা, মানে সমালোচনা মানে ধর অপতথ্য ছড়ানো না, ওইটাকে নিশ্চয়ই গণমাধ্যমও সেটাকে স্বাগত জানাবে না, যে অপতথ্য সাংবাদিকতা তো কেউ করতে মানে আমরা অন্তত করতে চাই না কেউ, যে সেটা তো আলাদা, যে আপনি উদ্দেশ্য প্রণীতভাবে সমালোচনা করা অপতথ্য, সেটা না। এবার আরেকটা বিষয় হচ্ছে যে ওই আপনাকে নিয়ে একটা মানে ব্যক্তিগত জায়গায় একটু যাই, যে অনেকে বলে যে আপনাকে আমরা চিনতাম, একসঙ্গে কাজ করতাম বলেই অনেকে ব্যক্তিগতভাবে বলে, আবার অনেকেই বলে যে শিবলি ভাই তো প্রেস সেক্রেটারি, কিন্তু একটা মৌনতা তার মধ্যে দেখা যায়। আসলে আমি এই পর্যন্ত যে কয়টা টেলিভিশনে গিয়েছি, ইন্টারেস্টিং হচ্ছে সবাই কথা বলে যে আমি টেলিভিশনে কম আসি। আসলে টেলিভিশনে কম আসি না, যেটা হচ্ছে প্রত্যেক দিনের যে ব্রিফিং, অ্যাভারেজ যে ব্রিফিংটা, সেটা আমি দিচ্ছি না, এটা সত্য যে অ্যাভারেজ আমি সেটা দেই না। এখন এই যে আমি দেই না, না দেওয়ার কারণটা কি? না দেওয়ার কারণটা আমি অনেকগুলো টেলিভিশনে বলেছি। আমি যেটা করতে চাই, প্রথম কথা হচ্ছে যে আমার বলা হচ্ছে যে আমার ইনফরমেশনটা এটা ডিসেমিনেট করতে হবে, এটা মানুষকে জানাতে হবে, এটা গণমাধ্যমকে জানাতে হবে, গণমাধ্যমকে দিয়েই মানুষ জানবে। তাহলে আমরা যে কাজটা করছি, আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বর্তমান সরকার তথ্যেরও বিকেন্দ্রীকরণ করতে চায়। তো একটু আগে যেটি বললাম যে তথ্যের বিকেন্দ্রীকরণটা আমরা কিভাবে করব। দেখুন, আগের গভর্নমেন্টের যে ক্যারেক্টার ছিল আর এখনকার গভর্নমেন্টের যে ক্যারেক্টার, আগের গভর্নমেন্ট বলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্যারেক্টার, দুইটা দুই রকম। তো জি, ধরা যাক আগের এখন যেই সরকারটা আছে, এই সরকারের যে প্রত্যেকটা মন্ত্রণালয় ফাংশনাল, তারা জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহি করতে হবে, তা মানে আগের গভর্নমেন্ট করতো না? করতো। কিন্তু সেই গভর্নমেন্ট কিন্তু সাধারণভাবে তারা ছিল, বলাই হয়েছে যে মন্ত্রণালয়গুলি কাজ করবে হচ্ছে নিয়মিত কাজ যেগুলো আছে, তারা আর কিছু করবে না, এবং মানুষ রুটিন ওয়ার্কটা করবে। এবং মানুষ কিন্তু অতটাই তাদের কাছে এক্সপেক্টেড ছিল যে ইয়েস, এরা দূরই করবে। এই তো, তাহলে পুরো জায়গাটা ছিল এই প্রধান উপদেষ্টামুখী। সেখান থেকে কি বলা হয়, তো উনি তখন যারা দায়িত্ব পালন করেছেন ঠিক একদম, আমি মনে করি যে একদম ঠিক মতো দায়িত্ব পালন করেছেন যথাযথ। আমাদের ক্ষেত্রে এই যে এখন যে মিডিয়া উইং আছে, এখন যেটা আছে, আপনি আমরা যেটা করি, আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয় মন্ত্রীরা কথা বলছেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে কাজগুলো আছে এগুলো আবার মিনিস্ট্রি অফ ইনফরমেশনও কথাগুলি দিচ্ছেন, পিআইডি জানিয়ে দিচ্ছেন। এরপরে দেখবেন আপনি একজন প্রতি মঙ্গলবার একটা স্পেশাল ব্রিফিং হয়, যদি কারো কোনো স্পেশাল কোনো জানার থাকে, প্রশ্ন থাকে। এবার আসুন প্রধানমন্ত্রীর অফিসে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, প্রত্যেক দিন উনি 3টা 4টা 5টা 6টা 7টা মিটিং করছেন, মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে কথা বলছেন, শিশুদের সঙ্গে কথা বলছেন, তরুণদের সঙ্গে কথা বলছেন, বিদেশ থেকে যারা বিভিন্ন সেক্টরে গবেষক আছেন তাদের সঙ্গে কথা বলছেন, যারা ইনভেস্ট করতে চান, ইনভেস্টর আছেন তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে কথা বলছেন। যেগুলো আমাদের মনে হয় যে এগুলো জনগণকে জানানো দরকার, আমরা সেটা জানাই। কিভাবে জানাই? আমরা জানাই ওই অনুষ্ঠানের যে বক্তব্যটা, সেটা টেক্সট প্লাস ফুটেজটা দিয়ে দিই আমরা, পিএমও বাংলাদেশে দেই। এই একটা কাজ। আর 2 নম্বর কাজটা হচ্ছে, আমি কথাটা না বলে কিংবা প্রেস উইংয়ের কেউ টেলিভিশনের সামনে কথাটা না বলে আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে যাদের সঙ্গে কথা বলছেন তারা এসে ব্রিফ করে দিয়ে যান। আমার কাছে মনে হচ্ছে যে জবাবদিহিতার জায়গা যেটি আছে, সেটি আমি না বলে যারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারা যদি নিজেরাই কি কথা বলেছেন, কি শুনেছেন, কি দেখেছেন, তাদের ভাবনাটা কি, সরকারের ভাবনাটা কি করতে চায় সরকার, তারা যদি নিজেরা বলেন, তাহলে জনগণের সঙ্গে তাদের যে দায়বদ্ধতার জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা, সেটি আরও বেশি সমৃদ্ধ হয়। আমরা তো সেই কাজটা করছি, শুধুমাত্র আমি নিজে বলছি না। আমার কাছে মনে হচ্ছে যে এই কৌশলটা হচ্ছে ভালো, কারণ এটা তো একটা গণতান্ত্রিক সরকার, জনগণ জানে, জনগণের জানা দরকার। যাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, যাদেরকে ভোট দিয়ে মন্ত্রী বানানো হয়েছে, তারা কাজগুলি করছে কিনা এবং এই কাজগুলো তারা জনগণের কাছে জনগণকে জানাচ্ছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে এই কৌশলে কাজ করছি। এরপরে ধরেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী যদি এমন কোনো কিছু কথা বলে থাকেন, এমন কিছু থাকে যেগুলো, এছাড়াও দেখেন প্রধানমন্ত্রীর প্রতি প্রত্যেক শনিবারেই, আজকে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আজকে হচ্ছে 8ই আগস্ট,
মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা কক্সবাজার গিয়েছেন, সারাদিন অনেকগুলি কাজ করেছেন, অনেকগুলি প্রোগ্রাম করেছেন। আপনি এখন খুঁজে দেখেন প্রত্যেকটা কাজ, ওনার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু পিএমও মিডিয়া বাংলাদেশে যেটা আছে, ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে দেওয়া আছে। মানে আপনি বলতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পেজ আছে সেখানে দেওয়া আছে। আমরা জানাচ্ছি, শুধুমাত্র আমি নিজে বলছি না। হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন যে তথ্য যা জানানো হচ্ছে, এখানে কোনো ঘাটতি থাকছে না, শুধু হচ্ছে যে আপনার আমি বলতে চাইছি না, আপনি প্রকাশ্যে এসে বলছেন না, হ্যাঁ, বা আমি বলতে আমি বলছি না, কিন্তু আমি বলছি না, আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি বলি, বরং যেই কথাগুলো আমরা টেক্সট হিসেবে দিয়ে দেই এবং যে ফুটেজটা দেই, সাংবাদিকরা ওই নিজেরা উদ্যোগী হয়ে যদি ওখানে ওই জায়গাগুলো ধরে স্পেশাল রিপোর্ট করে, তাহলে জনগণ আর ভালো। এবং আপনারা যেটা স্বপ্রণোদিত ভাবে দিচ্ছেন, তারপর আপনাদের তো ওই দুয়ার নিশ্চয়ই খোলা আছে যে সাংবাদিকদের যদি কোনো তথ্য দরকার হয়, সেটা তো আপনাদের জায়গা থেকে দিতে কোনো না, কোনো অসুবিধা নেই। কারণ আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুজন মুখপাত্র আছেন, একজন মাহাদি আমিন কথা বলছেন, আমি কথা বলছি, দুজন আছেন। তারপরে দেখবেন আপনি, আমরা গভর্নমেন্টের যে কার্যগুলো আছে একসাথে, সেটি প্রথম আমরা 60 দিনের করলাম, 90 দিনে করলাম, 5 মাসে করলাম, আবার যখন 6 মাসে যাবে তখন আমরা করব, সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি, প্রধানমন্ত্রীর অফিস থেকে জানিয়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই কথা বলছেন, তথ্য প্রবাহে কোনো কিছু নাই। একটাই হচ্ছে যেটা আমি বলছি না, নিজে এসে ব্রিফ করছি না, কারণ আমি এই জন্য বলছি না। আমি মনে করি যে সারাদিন মাননীয় প্রধানমন্ত্রী যত মানুষের সঙ্গে কথা বলছেন, যত মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, যত সচিবদের সঙ্গে কথা বলেছেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, সবগুলি কথা এসে আমি যদি ব্রিফ না করে দিয়ে, প্রত্যেকটা মিটিংয়ের পরে যারা ওই মিটিংয়ে থাকেন তারা তো নিজেরা ব্রিফ করে দিচ্ছেন। তো আমার কাছে তো মনে হয় এর মাধ্যমে বরং আরো বেশি তথ্য জনগণের কাছে দেয়া হচ্ছে। এবং ওই জায়গা থেকে আপনি বলছেন যে গত এই 6 মাসে তথ্য প্রবাহে কোনো বিঘ্ন ঘটেনি, মানে গণমাধ্যম যে তথ্য চেয়েছে পাচ্ছে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে আপনি বললেন যে আপনি বলেছেন, আপনি কি মনে করেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি কোনো তথ্য চাইছেন, পাচ্ছেন না? না, আমি সার্বিকভাবে বলছি, সার্বিকভাবে বলছি না, তথ্য মানে সেটাই বলছি যে গণমাধ্যমের ওই দুয়ারটা খোলা আছে, মানে গণমাধ্যমের আপনাকে যে কেউ চাইলে পাবে। এবং আপনি যেটা বলছিলেন যে আমি ওইটাই আলোচনা করতে চাই, ভোটের আগেও এই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে এবার যে বিএনপি যদি মানে আপনাদের জাতীয়তাবাদী দলের বা বিএনপির যারা এসেছিলেন ম্যানিফেস্টো নিয়ে বা স্ট্যান্ড নিয়ে কথা বলতে, তারা একাধিকবার বলে গিয়েছেন যে বিএনপি দলের দায়িত্ব পালন করতে আসবে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে আসবে, হ্যাঁ, শাসন করা না দায়িত্ব। এবং সেটা করতে এসে তারা দল মনস্ক গণমাধ্যম চায় না, তারা সহিষ্ণু রাখবে, সেই জলবায়ুটা আছে বা সেটি এখনো, এই যে যা বলেছে নির্বাচনী ইশতেহারে, সেটি এখনো বহাল আছে, বজায় আছে এবং বজায় থাকবে। আচ্ছা, শিবলি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখন প্রকাশ্যে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই এখন প্রকাশ্যে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে এখন প্রকাশ। শুভরাত্রি।